দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদ ৫ মাস খালি ছিল। সম্প্রতি এ পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন, হচ্ছে বিতর্ক। এ নিয়েই আজকে নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ নিয়ে আপনার একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের প্রথম আলোতে। তো সেখানে বলা হয়েছে যে তার এই নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কিছু। আসলে কেন এই প্রশ্ন তৈরি হচ্ছে? আচ্ছা, প্রথমত যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো দুদক কেন গুরুত্বপূর্ণ। দুদক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, কারণ দুর্নীতি তদন্তগুলি দুদক করে থাকে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে দুদক সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল। এর একটা কারণ ছিল যে বিগত সরকারগুলোর আমলে দুদক কাজ করতে পারছিল না। তাদেরকে নানাভাবে মানে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তাদের কাজের মধ্যে নানান রকম সমস্যা তৈরি হচ্ছিল। তো এরকম প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি দমন সংস্কার কমিশন গঠিত হয়। দুর্নীতি দমন অন্তর্বর্তী সরকারের শেষ দিকে এই দুর্নীতি দমন সংস্কার কমিশনের নতুন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার আসার পরে তারা পদত্যাগ করেন। এর প্রায় 5.5 মাস পরে এই নতুন দুদক চেয়ারম্যান এবং দুজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমত 5.5 মাস একটা লম্বা সময়। এই সময়ে কেন দেরি হলো সেটা একটা প্রশ্ন। তারপর আরেকটা প্রশ্ন যে কেন এত সময় পাওয়ার পরেও যাদেরকে নিয়োগ দেওয়া হলো এই নিয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্নটা তৈরি হচ্ছে শুধুমাত্র যিনি চেয়ারম্যান তাকে ঘিরে, কারণ তিনি একজন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিরা, মানে যারা বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন, তারা পরবর্তীতে এমন কোনো পদে যেতে পারবেন না যেটা বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ নয় এবং যেটা লাভজনক পদ নয়। শুধুমাত্র বিচার বিভাগীয় এবং আধা বিচার বিভাগীয় পদেই তারা দায়িত্ব পালন করতে পারবেন এবং তারা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা ওকালতি করতে পারবেন। যেহেতু নতুন যিনি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি আপিল বিভাগের একজন বিচারপতি এবং সংবিধানে এই ব্যাপারে এক ধরনের বিধিনিষেধ আছে, এই কারণেই তার নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এবং আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীরা তারা এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলেছেন, লিখেছেন। তো এই জায়গা থেকেই এই প্রশ্নটা তৈরি হয়েছে। দুদক আসলে কি বলছে, দুদকের আইন কি বলছে এখানে? আসলে দুদকের যে আইন আছে সেখানে বলা বলা আছে যে বিভিন্ন ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। সেখানে বিচার বিভাগের কথাও বলা আছে। কিন্তু সমস্যা যেটা, যে দুদকের আইনের চেয়ে সংবিধান মানে প্রাধান্য পাবে, কারণ সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। দ্বিতীয়ত এই এখানে যে জিনিসটা সংবিধান স্পষ্ট করে বলা আছে যে হাইকোর্টের অস্থায়ী বিচারক বাদে হাইকোর্টের স্থায়ী বিচারক এবং যারা আপিল বিভাগের বিচারক তারা এই পদগুলিতে এই লাভজনক পদে কিংবা বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ছাড়া অন্য কোনো পদে যেতে পারবেন না। এখানে যদি কোনো নিম্ন আদালতের বিচারককে নিয়োগ দেওয়া হতো তাহলে এই সাংবিধানিক বিতর্কটা তৈরি হতো না, কিংবা এখানে যদি কোনো হাইকোর্টের অস্থায়ী বিচারককে নিয়োগ দেওয়া হতো তাহলে এই জিনিসটা বিতর্ক তৈরি হতো না। কিন্তু যেহেতু আপিল বিভাগের একজন বিচারককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেই কারণে এই বিতর্কটা তৈরি হয়েছে। যে এই নিয়োগ যখন হচ্ছিল তখন কিন্তু 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে কি কোনো রাজনৈতিক প্রভাব থাকার সম্ভাবনা আছে? এইটা বলাটা কঠিন রাজনৈতিক প্রভাব আছে কিনা, তবে বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই আসলে রাজনৈতিক প্রভাবের বাইরে নয়। সেটা নির্বাহী বিভাগ হোক, বিচার বিভাগ হোক, কিংবা অন্য যে কোনো বিভাগ হোক। আমরা দেখেছি যে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকে। দুদকের চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হলো, এর আগে কি এমন নজির ঘটেছে? হ্যাঁ, এর আগে এরকম নজির আছে। প্রথম যখন দুর্নীতি দমন কমিশন গঠিত হলো তখনও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই নিয়োগ নিয়ে আদালতে রিট পর্যন্ত হয়েছিল। এখানে যে বিষয়টা মানে উল্লেখ করতে হবে, তখন আদালত এই রিটটা খারিজ করে দেন এবং তারা এই নিয়োগকে অসাংবিধানিক বা অবৈধ বলেননি। কিন্তু সেটা একটা হাইকোর্টের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সেখানেই থেমে আছে, এটা নিয়ে ফার্দার আর সামনে যাওয়া হয় নাই।
কিন্তু আমরা যে প্রেক্ষাপটে নতুন করে আলোচনা শুরু করেছি, যে একটা সংস্কারের আকাঙ্ক্ষায় নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এই বিষয়গুলো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এই সূত্র ধরে বলতে চাই আসলে দুদকের চেয়ারম্যান পদটাই কি লাভজনক কিনা? অবশ্যই দুদকের চেয়ারম্যান পদ অবশ্যই লাভজনক পদ। লাভজনক এই কারণে যে তিনি দুদকের যিনি চেয়ারম্যান হবেন তিনি আপিল বিভাগের একজন বিচারপতির সমান বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই ধরনের সুযোগ সুবিধা যদি কোনো পদে থেকে কোনো ব্যক্তি পান, সেটা লাভজনক। এখানে আরেকটা বিষয় বলতে হবে যে আমরা বারবারই জিনিসটা আসছে যে এই ধরনের অবসরপ্রাপ্ত বিচারপতিরা অবসরের পরে বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদে নিয়োগ পেতে পারেন। এখানে আরেকটা বিষয় বলতে হবে যে দুদক কোনো বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় সংস্থা না, বা এর চেয়ারম্যান কোনো বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ না। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে সংবিধান এবং আইনের ক্ষেত্রে একটা জটিলতা বা এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে নিয়োগ হলো, বিতর্ক হচ্ছে, আদালতে কি কোনো চ্যালেঞ্জ হতে পারে? আদালতে চ্যালেঞ্জ হতে পারে কিনা সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু এর আগে আমি যেটা বললাম যে এইটা নিয়ে 2004 সালেও একটা রিট করা হয়েছে এবং সেটা থেকে হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন। এখন হাইকোর্টের সেই রায়ের পরিপ্রেক্ষিতে এটা আপিল বিভাগে বা উচ্চতর আদালতে এটা নিয়ে আলোচনা হতে পারে। আমি যে বিষয়টা এখানে মানে বিশেষভাবে বলতে চাই যে দুদকের চেয়ারম্যান হিসেবে একজন সাবেক বিচারপতিকে নিয়োগের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এখানে কয়েকটা সমস্যা আছে যেটাকে আমরা এক ধরনের টেকনিক্যাল সমস্যা বলতে পারি। একটা হলো, আমি আগে বললাম যে দুদক কোনো বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় সংস্থা না, এটা একটা তদন্ত সংস্থা। তো যখন দুদক কোনো মামলা করবে, সেই মামলা যখন কোনো একটা আদালতে যাবে, এখন দুদকের শীর্ষ পদে যদি কোনো বিচারক থাকেন তখন আদালতের প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। এটা একটা টেকনিক্যাল সমস্যা এবং এটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। তার চেয়েও বড় সমস্যা যেটা, এবং সেটা আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা বা উদ্বেগের জায়গা, সেটা হলো সাবেক বিচারপতিদের এই ধরনের নিয়োগগুলি বিচার বিভাগের স্বাধীনতাকে লঙ্ঘন করে। এটা কিভাবে? মানে বিচারকরা যদি এখন মানে অবসরের পরে যদি তারা এই ধরনের লাভজনক পদে যাওয়ার তাদের সুযোগ থাকে, তাহলে বিচার কার্য পরিচালনা করার সময় সে প্রভাবিত হওয়ার বা সরকারের তারা প্রভাবিত হওয়ার বা কোনো ধরনের নির্দেশনা অনুসারে কাজ করার একটা সুযোগ তৈরি হয়। তার মানে পুরো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে এই ধরনের মানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের এই ধরনের নিয়োগগুলি আসলে বিচার বিভাগের স্বাধীনতার সাথে সঙ্গতিপূর্ণ না। আর সবশেষ আপনার কাছে জানতে চাইবো যে এই নিয়োগ কি দুদককে শক্তিশালী করবে? এইটা আসলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা জানি না আসলে নিয়োগ শক্তিশালী করবে কিনা, কিন্তু প্রথম থেকেই যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। এর মধ্যে রিদওয়ানুল হক ছিলেন, সংবিধান বিশেষজ্ঞ রিদওয়ানুল হক, এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। আমরা কথা বলেছিলাম টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তো তাদের সবারই একটাই ছিল যে এই বিষয়টা একটু পুনর্বিবেচনা করা দরকার, কারণ প্রথম থেকে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে দুদকের অগ্রসর হওয়াটা সঠিক হবে কিনা এই বিবেচনাটা তাদের করা উচিত। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।